কথায় বলে শেখরা ঠুকঠাক আর কামারের এক ঘা। গতকাল যে ঘা পাকিস্তানকে দিয়েছে ভারত, তারপর দিশেহারা তারা। অন্তত 50টি ড্রোন পাকিস্তানের ধ্বংস করে দিয়েছে ভারত। একের পর এক ক্ষেপণাস্ত্র নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আকাশে পরাজয়ের পর সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, সেটাও ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদিকে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী। দেখুন, ভারতের তো কেশাগ্র স্পর্শ করতে পারেনি পাকিস্তান, কিন্তু পাল্টা আঘাত যদি এবার পাকিস্তানের তরফে হানা হয় তাহলে কি কৌশল হবে ভারতের, নিঃসন্দেহে সেদিকেও আমাদের নজর থাকবে। কিছুক্ষণ আগেই বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করা হলো এবং সেখানে চাঞ্চল্যকর যেটা তথ্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান যাত্রীবাহী বিমানকে ঢাল করেছে। একবার কল্পনা করতে পারেন, ভারতের প্রত্যাঘাত সামলানোর জন্য যাত্রীবাহী বিমান, নিরীহ যাত্রীদের পর্যন্ত টার্গেট করছে পাকিস্তান। যখন সেনা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল অপারেশন সিঁদুরের প্রথম দিনে ভারত, তারপর নিরীহ ভারতীয়দের টার্গেট করেছিল, সিভিলিয়ানদের টার্গেট করেছিল পাকিস্তান। আর আজকে তথ্য দেওয়া হচ্ছে এমইএর তরফে যে একেবারে যাত্রীবাহী বিমানগুলোকে ঢাল করা হয়েছে ভারতের প্রত্যাঘাতকে সামলানোর জন্য। অবশ্যই আলোচনা এই নিয়েও থাকবে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। শুরুতেই অপারেশন সিঁদুরে মেঘ দেখছেন দাউদ, পালালেন পাকিস্তান থেকে। 30 বছর ধরে নিশ্চিন্ত আশ্রয় ছিল যে পাকিস্তান, আজকে পালিয়ে গেলেন সেখান থেকে দাউদ ইব্রাহিম। ভারতকে বিভ্রান্ত করতে ড্রোন কৌশলও ব্যর্থ। 500 পাক ড্রোনের বেশিরভাগ ধ্বংস করেছে ভারত। এই 500টা পাক ড্রোন, অন্তত 500টা পাকিস্তানের ড্রোন, সেটা ভারতের তরফে ইন্টেলিজেন্স জোগাড় করার জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছিল। অন্তত 200 বার ভারতে ঢোকার চেষ্টা পাক যুদ্ধ বিমানের। সুদর্শনের চক্রবুহে ধ্বংস 50টি ড্রোন। গতকাল রাতভর এই চেষ্টা পাকিস্তানের তরফে চালানো হয়েছে। সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা পাক সেনার, বিএসএফ এর গুলিতে খতম 7 জন জৈশ জঙ্গি। অন্তত 12 জন তারা অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। 7 জনকে একেবারে খতম করে দিয়েছে গুলি চালিয়ে বিএসএফ। 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং, এনএসএ, আইবি প্রধানের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক আজকে সকাল থেকে হয়ে চলেছে। ইন্ডিয়া গেট থেকে জুহু বিচ, নিরাপত্তার স্বার্থে পর্যটক শূন্য। সীমান্তবর্তী রাজ্যগুলিতে একাধিক নির্দেশিকা। 5টার মতন রাজ্য যেখানে আজকে সন্ধে 6টার পর থেকে একাধিক নির্দেশিকা, ব্ল্যাকআউট থেকে শুরু করে একগুচ্ছ তা জারি করা হয়েছে সম্পূর্ণ নাগরিকদের সুরক্ষার স্বার্থে। ভারতের প্রত্যাঘাতে নাস্তানাবুদ পাকিস্তান, পিওকের কাহুটায় ধ্বংস পাক সেনা ছাউনি। সেই ছবিও আপনাদের সামনে রাখবো। একেবারে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের ভেতরে যে সেনা ছাউনি, সেটা ধ্বংস করে দিয়েছে ভারত। তার আগে আপনারা জানেন যে একাধিক সেনা ছাউনিকে টার্গেট করা হয়েছিল একেবারে পাকিস্তানের তরফে। ভারতের প্রত্যাঘাত ঠেকাতে যাত্রীবাহী বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করেছে পাকিস্তান। ফলে বুঝতে পারছেন, সিভিলিয়ানদের পর্যন্ত একটা জঙ্গি সংগঠন যা করে পাকিস্তান সেইটা করছে। সিভিলিয়ানদের পর্যন্ত টার্গেট করছে। ধারাবাহিকভাবে এই কাজটা পাকিস্তান করে চলেছে ভারতের প্রত্যাঘাতকে ঠেকাতে। এর আগে আপনারা জানেন যে 16 জন নিরীহকে একেবারে হত্যা করেছিল পাকিস্তান। সেই পাকিস্তান এবার যাত্রীবাহী বিমানকে টার্গেট করছে। আজকে সাংবাদিক বৈঠক করা হয় এমইএর তরফে, যেখানে বলা হচ্ছে যে এয়ার স্ট্রাইককে এড়াতে, ভারতের তরফে যে বিমান হানা সেটাকে এড়াতে পাকিস্তান যাত্রীবাহী বিমানকে ঢাল করেছে। ভারতকে আটকাতে জঙ্গিদের মতো নিরীহদের ঢাল করেছে পাকিস্তান। করাচি, লাহোরের মধ্যে বিমান বন্ধ না করে ঢাল হিসাবে ব্যবহার করেছে পাকিস্তান। ভারতের আকাশ সীমা একাধিকবার লঙ্ঘন করেছে তারা। पाकिस्तान का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया। 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है, जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी। यह भारत और पाकिस्तान के बीच अंतर्राष्ट्रीय सीमा के पास उड़ान भरने वाले अंतर्राष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है। पंजाब सेक्टर में हाई एयर डिफेंस अलर्ट स्थिति के दौरान एप्लीकेशन फ्लाइट रडार 24 का डेटा दिखाया गया है। जैसा कि आप देख रहे हैं यहाँ पर, भारतीय पक्ष का हवाई क्षेत्र घोषित बंद के कारण नागरिक हवाई यातायात से पूरी तरह से रहित है।
कराची और लाहौर के बीच के हवाई अड्डे मार्ग पर नागरिक एयरलाइंस उड़ान भर रही है। Pakistani claims that they did not target or attack any religious places. You would recall that yesterday I shared with you an incident related to the attack on a Gurdwara in Poonch. This is nothing but a desperate attempt by Pakistan to disown its acts of aggression, but it is also true to type in its effort to deceive and mislead the world. It will not succeed. The Gurdwara in Poonch in particular was attacked by Pakistan, and some local members of the Sikh community, including a Ragi of the Gurdwara, lost their lives in this incident, as I shared yesterday. TV पर आप इस हमले के चित्र देख सकते हैं। আমি এখানে সরাসরি আপনাদের প্রথম থেকে আমরা দেখাচ্ছি যে সীমান্তবর্তী 5টি রাজ্যের প্রতিটি জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। এই রকম একটা সংবেদনশীল পরিস্থিতিতে প্রত্যেক জায়গার পরিস্থিতি কি সেইটা আপনাদের জন্য তুলে ধরছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে 4 জন প্রতিনিধি সরাসরি রয়েছেন। কাশ্মীর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, এছাড়া পাঞ্জাব থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, রাজস্থান থেকে রয়েছেন। আমি এক এক করে সেই ছবিগুলো কে কে রয়েছেন আপনাদের সামনে আমরা রাখবো। 4 জন প্রতিনিধি এই মুহূর্তে আমি পাচ্ছি। এই মুহূর্তে 3 জনকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। সুকান্ত আমাদের সঙ্গে রয়েছেন, পার্থ রয়েছেন এবং আবির রয়েছেন। আমি শুরুতে সুকান্তর কাছে এই কারণে যাব, তার কারণ সবথেকে সংবেদনশীল যেটা সিচুয়েশন রয়েছে সন্ধ্যে 6টা, ফলে প্রতিদিন যেটা দেখা গিয়েছে গত 15 দিন ধরে যে সন্ধ্যে নামলে একেবারে সিজফায়ার ভায়োলেশন পাকিস্তানের তরফে শুরু হয়। আজকে যেহেতু গতকালকে একটা পাকিস্তান চেষ্টা করেছে ভারতে আকাশ সীমাতে অনুপ্রবেশ করার এবং তারপর ভারতে অ্যাটাকের যেটাকে ব্যর্থ করেছে ভারত, তারপর এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ সুকান্ত? দেখো আমরা এই মুহূর্তে কুপওয়ারা ডিভিশনের ঢোলাপুরা গ্রামের মধ্যে রয়েছি এবং তোমাকে আমি দেখাবো ঠিক যে সামনে পাহাড় তুমি দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ঠিক ওপারেই রয়েছে পিওকে। গতকালকে 7টার কিছু পরে ব্ল্যাক আউট করে দেওয়া হয় গোটা গ্রাম এবং 9টার কিছু পর থেকে বারবার কিন্তু শেলিং করা হয়েছে এবং এই যে গ্রাম যেখানে মাত্র 200 পরিবারের বাস, তার মধ্যে 5টি বাড়িতে শেলিং করা হয়েছে একদম টার্গেট করে। নাগরিক যারা যেখানে থাকে, সাধারণ গ্রামবাসীরা যেখানে থাকে সেইখানে টার্গেট করা হয়েছে। দূরে যে ছবিটা যে কিছুক্ষণ আগে, ঠিক এর আগের লাইভে যে আমরা বাড়ির ভেতরে ঢুকেছিলাম, আমরা দেখেছি একেবারে গাছ ভেদ করে সেই শেলিং কিন্তু সরাসরি রান্নাঘরে এসে পড়েছে এবং সেই সময় একজন তখন ছিলেন, একেবারে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান, কিন্তু তার পায়ে ও হাতে চোট লেগেছে এবং আজকেও তারা যারা গ্রামের বাসিন্দা তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। তার কারণ আর কিছুক্ষণ পরে যখন লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাবে বা একেবারে সূর্যের আলো নেমে যাবে তখনই কিন্তু তারা আবার শেলিং হতে পারে সেই আশঙ্কায় ভুগছেন। এখান থেকে পিওকের কিলোমিটার হচ্ছে মাত্র 30 কিলোমিটার এবং সেই 30 কিলোমিটারের মধ্যে বেছে বেছে তুমি বুঝতে পারছো যে নিরীহ নাগরিকদের উপরে কিন্তু শেলিং করা হয়েছে। आप लोगों के घर के ऊपर शेलिंग किया गया है? जी, जिस तरह से ये कल से तनावरी हालात यहाँ पर है और पहले से ही पुलिस ने एडवाइजरी जारी की थी कि आप अपने घरों की लाइटें बंद कर दीजिए, उसके बावजूद भी यहाँ पर सिविलियंस को टारगेट किया जा रहा है और यहाँ पर जिस तरह से आपने देखा है कि मस्जिदों को भी टारगेट बनाया गया है और यहाँ मस्जिदों के शीशे चिकने चूर हुए और उसके साथ साथ कई ज़्यादा मकान जो है वो डैमेज हुए। और यहाँ के लोगों की बात करें, लोग जो है मजदूर तबका लोग हैं और बहुत सारे इलाके जो है जो इनके घरों में ये नुकसान हुआ है वो बहुत ज़्यादा गरीब लोग हैं। ये शेलिंग कहाँ से? ये बिल्कुल पीओके पाकिस्तान से आए हैं। जिस तरह से पाकिस्तान ने शदीद गोलाबारी की कल से और जब से यहाँ पर जो टेररिस्ट अटैक हुआ है पहलगाम में, तो हिंदुस्तानी फौज ने मुंह तोड़ जवाब दिया उनका और उसके बाद पाकिस्तान जिस तरह से बुखलाहट का शिकार हुआ और लगातार वो सीज फायर का वायलेशन करता रहा और कई बस्तियों को इस तरह से टंगडार की बात करें, केरन की बात करें, मच्छर की बात करें, नौगांव जानना था पाकिस्तान के ओर से वही जगह को टारगेट किया जा रहा है जहां पे आप लोग रहते हैं, आम नागरिक रहते हैं। बिल्कुल आम नागरिकों पर ये टारगेट किया जा रहा है, सिविलियनों पे टारगेट किया जा रहा है और गरीब यहाँ पर मर रहा है और गरीबों पे खासकर ये सिविलियन बस्तियों को टारगेट किया जा रहा है। हालांकि যারা সিভিলিয়ান যারা সাধারণ মানুষ তাদের টার্গেট করছে পাকিস্তান। আপনি শুনলেন যে সুকান্ত বলছে যে পিওকের ওপার থেকে শেল ছোড়া হচ্ছে যেটা হেঁসেলে গিয়ে পড়ছে, ফলে একেবারে নিরীহ মানুষ, সাধারণ মানুষ তাদেরকে টার্গেট করছে। ভারতের প্রত্যাঘাত ঠেকাতে যেভাবে নিরীহ নাগরিকদের টার্গেট করছে পাকিস্তান, খেয়াল রাখতে হবে ভারত কিন্তু শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে, 9টা জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করেছিল কার্যত জিরো কোল্যাটারাল ড্যামেজ করে। আমি এইবারে আপনাদের সরাসরি পাঞ্জাবে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন, তার কারণ সীমান্তবর্তী 5টি রাজ্যের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এই রকম একটা সংবেদনশীল মুহূর্তে। আমি এই মুহূর্তে পাঞ্জাবের ছবিটা কি পার্থকে বলবো একবার দেখানোর জন্য। ঠিক এক্ষেত্রেও কি পাঞ্জাবে তুমি যেখানে রয়েছো সেখানেও কি ব্ল্যাকআউটের জন্য নির্দেশিকা রয়েছে?
দেখো একেবারে তোমাকে বলবো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে যেটা সন্ধ্যে 7টার পর সমস্ত রেস্তোরাঁ, হোটেল, দোকান সব বন্ধ করে দিতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে একটি পার্ক ছিল এবং সেই পার্ক থেকে অনেকেই তারা ছিলেন, তারা ইতিমধ্যে কিন্তু ফিরে যেতে শুরু করেছে ইতিমধ্যে, কারণ ঘড়ির কাঁটায় 6টা বাজতে শুরু করেছে। আমরা রয়েছি বর্তমানে অমৃতসরে এবং ইতিমধ্যেই যেটা খবর সেটি হচ্ছে যে গতকালকে এই অমৃতসর, ভাটিন্ডা এই রকম জায়গায় কিন্তু যে পাক ড্রোন, সেই ড্রোনের মাধ্যমে এবং পাক তারা কিন্তু হামলা করার চেষ্টা করেছিল এবং ভারতে এয়ারবেসে ঢুকে একেবারে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল, যেটা একেবারে যে ভারতীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে বিনষ্ট করে দেয়। রাস্তার ছবি দেখাবো, সেই রাস্তা যেটা অত্যন্ত অমৃতসরের অত্যন্ত ব্যস্ত জায়গা এবং সেখানে অনেকেই এখানে ভিড় থাকে। সেটা সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 6টা বাজার পর আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছিলেন যে আজকে ভিড়টা অনেকটা এখানে কম রয়েছে। স্থানীয়রা তেমনটাই কিন্তু জানাচ্ছে। 7টার পর সবকিছু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে একেবারে সীমান্তে কি চলছে, অর্থাৎ এটা কোনো রকমভাবে এলওসি না হলেও এটা সবথেকে বড় অত্যন্ত যেটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের পরে সবথেকে বড় যেটা স্পর্শকাতর একটা সীমান্ত, সেই জায়গায় অনেক কিছু তথ্য কিন্তু রয়েছে, কিন্তু সেই তথ্য আমরা জানাবো না। কিন্তু এটা বলবো যে অত্যন্ত সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছে তারা ইতিমধ্যে যে জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। অন্যদিকে যারা স্থানীয় বাসিন্দা যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন তারা যাতে কোনো রকমভাবে প্যানিক না হয় তার জন্য একাধিক ক্যাবিনেট মিনিস্টার পাঞ্জাবে তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে ইতিমধ্যে, যাতে কোনো রকমভাবে কালোবাজারি না হয়। একেবারে যেটা বার্তা মধ্যে দেখাচ্ছে যে অন্যতম ব্যস্ত একটা সড়ক, সেইটার ছবিটা কিভাবে বদলে গিয়েছে। মানুষের সংখ্যা, যাত্রীর সংখ্যা, পথ চলতি মানুষের সংখ্যা সেটা ক্রমশ কমে আসছে যখন বিকেল থেকে সময়টা সন্ধ্যের দিকে গড়াচ্ছে। আমি রাজস্থানে আপনাদের নিয়ে যাব। ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূখ, তোমার সঙ্গে যখন এর আগে কথা হচ্ছিল তুমি নির্দেশিকার কথা বলছিলে যে 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে সব বাজার বন্ধ করে দিতে হবে, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। সন্ধ্যে 6টার পর এই মুহূর্তের ছবিটা কি? দেখো এই মুহূর্তে আমরা গাড়ির ভেতর থেকে লাইভ টেলিকাস্ট করছি, কারণ এর আগে আমরা যে কটা লাইভ টেলিকাস্ট করছিলাম সেগুলো বাইরে থেকে করছিলাম। এখন আর সেই পরিস্থিতি নেই, কারণ আমি বলবো এখন পশ্চিমের রাজ্য এগুলো সূর্য অস্ত যেতে এখনো বেশ কিছুটা সময় বাকি। সূর্যের আলো দেখতে পাওয়া যাচ্ছে, ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 6:15 কাছাকাছি। কিন্তু দেখো কার্যত কারফিউ হলে যেরকম হয় সেই ধরনের ছবি। রাস্তাঘাট সম্পূর্ণ শুনশান, একটা গাড়িও অ্যালাউ করা হচ্ছে না। সংবাদ মাধ্যমের গাড়ি, আমাদের অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে, সেটা দেখার পরেও সেনাবাহিনী এবং পুলিশ অনেক জায়গাতেই তারা ছাড়তে নারাজ। কিন্তু আমরা বারবার অনুরোধ করার পর কিছুক্ষণ আগে একটা গেট থেকে আমাদেরকে ছাড়া হয়েছে। আমরা এখনও প্রায় 30 কিলোমিটার দূরে রয়েছি আমাদের যে নির্দিষ্ট গন্তব্য রয়েছে সেখান থেকে, এবং তারই মাঝে আমরা এগোচ্ছি। শুভ্রজিৎ, এই যে জায়গা জয়সলমীর, এখানে গতকাল রাত 9টা থেকে গতকাল রাত 11:15 অবধি এখানে অনেক কিছু হয়েছে। একের পর এক ড্রোন হামলা হয়েছে এবং যে কটা ড্রোন হামলা হয়েছে প্রত্যেকটা ড্রোনকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যারা সেনাবাহিনী তারা কিন্তু আকাশেই গুলি করে সেই ড্রোনগুলোকে নামিয়ে দিয়েছে। এছাড়াও একটা যুদ্ধ বিমান, সেটা ভারতের বায়ুসেনার আকাশ সীমা সেটা লঙ্ঘন করে। সেই চেষ্টা হয়েছিল কিন্তু সেই চেষ্টাকেও ব্যর্থ করে দেওয়া হয়েছে। আমি আরো বিস্তারিত তথ্য দর্শকদের সামনে রাখবো। একবার গুজরাটে চলে যাব। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। সীমান্তবর্তী এই রাজ্যের ক্ষেত্রেও কিন্তু নির্দেশিকা রয়েছে। ছবিটা অন্যান্য দিনের থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে, বিশেষ করে গতকালকের পর। আবির, দেখো একেবারে গুজরাটের কচ্ছের রণে আমরা রয়েছি এবং এই কচ্ছের রণে যে ভুজ যে শহর রয়েছে সেই শহরকে যে টার্গেট করা হয়েছে সরকারিভাবে সেটা জানানো হয়েছে। যে কটি শহরকে টার্গেট করে সেলিং হয়েছে বা ড্রোন পাঠানো হয়েছে, মূলত সেলিং হয়েছে জম্মু কাশ্মীর অঞ্চলের বিভিন্ন জায়গায়। কিন্তু যে ড্রোন পাঠিয়ে বিভিন্ন জায়গায় হামলার যে পরিকল্পনা পাকিস্তানের তরফ থেকে করা হয়েছে, যেখানে যেখানে সেগুলো ভারতীয় সেনার তরফ থেকে নষ্ট করে দেওয়া হয়েছে সেই পরিকল্পনাগুলোকে, তার মধ্যে অন্যতম ভুজ। এবং এই যে ভুজ অঞ্চল, সেখানে একটা তাৎপর্য রয়েছে এটাই যে এখানে একদিকে পাহাড় এবং পাহাড়ের পেছনে বিভিন্ন জায়গায় দুটি সীমান্ত রয়েছে, যেটা সম্পূর্ণভাবে পাকিস্তান এবং ভারতের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত। এবং এখানে ভারতবর্ষের নাভাল যে বেস সেটা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এয়ারবেসও রয়েছে।
কিন্তু এর আগে বারবার দেখা গেছে যে পাকিস্তানের তরফ থেকে ভৌগোলিক কারণগতভাবে বা অন্যান্য কারণগতভাবে হতে পারে, করাচি যেহেতু কাছে রয়েছে, 1965 সাল 1971 সাল বারবার টার্গেট করা হয়েছে। কিন্তু বারবার করে এখানকার মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই এখানে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হবে। কিন্তু 1971 সালে ঠিক এই ছবিটাই দেখা গেছিল যে 3 দিনের মধ্যে 300 জনে মিলে এয়ার স্ট্রিপ তৈরি করেছিল, যে এয়ার স্ট্রিপে ভারতীয় এয়ারক্রাফট টুরে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল। এখনো পর্যন্ত এখানকার মানুষরা তাই বলছেন, যদি এই ধরনের পরিস্থিতির জায়গায় যায়, যেটা ধীরে ধীরে দেখা যাচ্ছে যে যেভাবে লাইট অফ করে একেবারে যোগ্য জবাব দেওয়া হয়েছে, ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। আজকে যদি ফের চেষ্টা করে পাকিস্তান, সেই যোগ্য জবাব আবার তারা পাবে। দেখুন, ঘরে বাইরে একেবারে বিপর্যস্ত পাকিস্তান। এই অবস্থায় নওয়াজ শরীফ তিনি কার্যত পরামর্শ দিয়েছেন ভাইকে, এই কথা বলছেন যে সামরিক নয়, কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলাতে হবে, এই পরামর্শ দিচ্ছেন নওয়াজ শরীফ। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তিনি পরামর্শ দিচ্ছেন। লক্ষণীয় হচ্ছে এই পরামর্শ তিনি আগেও দিয়েছেন, এখন এই পরামর্শ তিনি কানে তুলবেন কিনা সেইটা হচ্ছে ব্যাপার। যে কূটনৈতিক পথে হাঁটার কথা বলছে, যে সামরিক পথটা ছেড়ে কূটনৈতিক পথে যাতে শাহবাজ শরীফ হাঁটেন, অর্থাৎ আলোচনার পথে এগোনোর কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান আদৌ কি আলোচনার পথে হাঁটবে? তার কারণ যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু পাকিস্তানই নিজে ডেকে এনেছে। প্রশ্ন হচ্ছে সেইটা, পাকিস্তান এবার কোন পথে হাঁটবে? যে পথে তারা হাঁটবে সেই পথে জবাব তারা পাওয়ার জন্য প্রস্তুত থাকবে। যেভাবে পাকিস্তান হামলা চালিয়েছে গতকাল, টাইম এন্ড এগেন হামলা চালানোর চেষ্টা করেছে, কিভাবে ভারত সেটা ব্যর্থ করেছে, আমি এই ছবি একের পর এক ছবি আপনাদের সামনে রাখবো। এবং তারপর আজকে যখন 5:30টায় সাংবাদিক বৈঠক করা হলো বিদেশ মন্ত্রকের তরফে, এই হামলা নিয়ে কি তথ্য দেওয়া হলো রাখবো আপনাদের সামনে। से 9 मई 2025 की मध्य रात्रि को पाकिस्तानी सेना ने सैन्य बुनियादी ढांचे को निशाना बनाने के इरादे से पूरी पश्चिमी सेना पर भारतीय वायु क्षेत्र का कई बार उल्लंघन किया। यही नहीं बल्कि पाकिस्तानी सेना ने नियंत्रण रेखा पर भारी कैलिबर वाले हथियारों से गोलीबारी भी की। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक्स व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। इसके उपरांत रात में पाकिस्तान के एक सशस्त्र यूएवी ने भटिंडा सैन्य स्टेशन को निशाना बनाने की कोशिश भी की, जिसे पकड़ा गया और उसे निष्क्रिय कर दिया गया। पाकिस्तानी हमले के जवाब में पाकिस्तान में 4 हवाई रक्षा स्थलों पर सशस्त्र ड्रोन्स लॉन्च किए गए। इनमें से एक ड्रोन एडी रडार को नष्ट करने में सक्षम रहा। Pakistan's irresponsible behavior again came to fore. Pakistan did not close its civil airspace despite it launching a failed unprovoked drone and missile attack on 7th May at 8:30 hours in the evening. Pakistan is using civil airliners as a shield, knowing fully well that its attack on India would elicit a swift air defense response.
This is not safe for the unsuspecting civil airliners, including the international flights, which were flying near IB between India and Pakistan. The screenshot we just showed and we shall share with you, it shows the data of the application Flight Radar 24 during a high air defense alert situation in the Punjab sector. As you have seen, the airspace on the Indian side is absolutely devoid of civil air traffic due to our declared closure. However, there are civil airlines flying the air route between Karachi and Lahore. Amongst the other civil aircraft that you can see, we have highlighted an aircraft which is Airbus 320 of Flynas Aviation, which was originated from Dammam at 1750 hours and landed later at Lahore at 2110 hours in the night. Indian Air Force demonstrated considerable restraint in its response, thus ensuring safety of international civil carrier. একটা ছোট্ট সংশোধনী, এই যে বক্তব্য সংসদে রেখেছেন তিনি হচ্ছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, ভুলবশত আমরা বিদেশ মন্ত্রী বলেছিলাম। তিনি হচ্ছেন খ্বাজা আসিফ, যে খ্বাজা আসিফের একাধিক বিবৃতি রীতিমতন চর্চার মধ্যে রয়েছে। যেভাবে নিজের দেশে 30 বছর ধরে কিভাবে সন্ত্রাসবাদকে তারা মদত দিয়ে চলেছে, একেবারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে খ্বাজা আসিফ স্বীকার করেছিলেন তিনিই বলছেন। আমি বলছি ভাস্করদা, যখন কোনো একটা সংকটের পরিস্থিতি তৈরি হয়, যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হলে প্রথমে যেটা আমরা করে থাকি দায়িত্বশীল দেশ হিসাবে, দায়িত্বশীল জাতি হিসাবে, সেটা হচ্ছে আগে শিশুদেরকে বাঁচানোর চেষ্টা। আর চিন্তা করুন খ্বাজা আসিফ সংসদে দাঁড়িয়ে বলছে ওই শিশুদেরকে আগে যুদ্ধে ঠেলবো আমরা। এটা তো বলেছেন, তার সাথে সাথে আজকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আসিম মুনিরকে সিভিলিয়ানদের যুদ্ধে ব্যবহার করার পারমিশনও দিয়েছেন, একটু আগেই দেখছিলাম। তো সুতরাং আজকে আসিম মুনির যতটা নৃশংস হতে পারেন সেই নৃশংসতা ব্যবহার করবেন এবং মাদ্রাসা থেকে ছাত্রদের বা শিশুদের যে ব্যবহার করা এবং আরও বেশি ক্যাজুয়ালিটি দেখাবেন, হয়তো নিজের দেশের মানুষদেরকে খুন করে তিনি সহানুভূতি আদায়ের চেষ্টা করবেন। দেখুন, পাকিস্তান সব দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে কালকে IMF-এর কাছে আরও সাহায্য চেয়েছেন এবং যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তান আর্থিকভাবে খুব বাজে জায়গায় রয়েছে, ওদের স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দিতে হয়েছে। সেই আর্থিকভাবে এই একটা জায়গায় রয়েছে, দেশটা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়া এবং ইকোনমির ওপর এই অবস্থা। এর সাথে সাথে যেটা না আমরা খুব চিন্তিত যে পাকিস্তান সাইবার অ্যাটাক করতে পারে। ভারতের অর্থব্যবস্থা, ভারতের যে মানে আর্থিক যে পরিস্থিতি, শেয়ার মার্কেট বলুন, ব্যাংকিং সিস্টেমে বলুন, এইসব জায়গায় যে আক্রমণ, সেই আক্রমণগুলো চালাতে পারে এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেষ্টা কিন্তু আগেও পাকিস্তান করেছে, সাইবার অ্যাটাকের চেষ্টা করছে এবং এর সাথে শিশুদের যে ব্যবহার করার মতো একটা ঘৃণ্য কাজ, অত্যন্ত ঘৃণ্য কাজ। আমি বলছি অন্তত এর আগে 4টে যুদ্ধে কেয়াদি পাকিস্তানকে বারবার শিক্ষা দেওয়া হয়েছে, তারপরেও তারা শিক্ষা নেয়নি। এইবারে কিন্তু একদম পার্মানেন্ট শিক্ষা পাকিস্তানকে দেওয়া উচিত ভারতের। সে তো অবশ্যই দেওয়া উচিত। একটা কথা মনে পড়ে যাচ্ছে যে মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, কিন্তু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমরাও কিন্তু প্রতিবাদ করতে জানি, প্রতিরোধও করতে জানি, প্রতিশোধও নিতে জানি। আমাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমরা নিজেরা এই প্রথম যে ব্লাড বলে না, ড্রপিং দ্য ফার্স্ট ব্লাড, আমরা করিনি। 22 তারিখে ওরা করেছে, তার প্রত্যুত্তর দিয়েছি আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। আমরা কি দেখলাম যে তার পাল্টা পাকিস্তান তাদের সেনা এই যে জঙ্গিগুলোর জন্যে তাদের রাষ্ট্রীয় অনার, স্টেট অনার দিয়ে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। ভাবতে পারছেন? জাতীয় পতাকায় মোড়া হচ্ছে কফিন। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারা গতকাল পুঞ্চে আমাদের সাধারণ সিভিলের নাগরিকদের তাদের উপর হামলা করেছে। আর পরিশেষে এই যে শিশুদের কথা জিজ্ঞেস করলেন না শুভ্রজিৎ, দেখুন পশুদের মধ্যেও একটা কোড অফ কন্ডাক্ট থাকে, তারা আগে নিজেদের শিশুদের রক্ষা করে। পাকিস্তান পশুদের বললে, পশু বললে পশুদের অপমান করা হবে। এরা পশুদের থেকেও নিষ্ক্রিয় বা নিকৃষ্ট, এরা হচ্ছে অধম, এরা হচ্ছে ইতর প্রাণী বিশেষ, যারা নিজেদের দেশের শিশুদের ব্যবহার করে, যাদের জন্য নিজেদের দেশের সাবজেক্ট অর্থাৎ সিভিলিয়ানদের প্রতি মায়া মমতা নেই। তারা ওই যে সাধারণ বিমান উড়ান চালু রেখেছে, তাদের কাছ থেকে আপনি কি মানবিকতা আশা করেন? এরা যেই জবাব, আপনি যেটা শুরু করলেন সেই জবাব দিয়ে বিশেষ করছি, যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় জবাব দেওয়া উচিত এবং ভারত সরকার, ভারতীয় সেনার ঠিক সেইভাবেই জবাব দিচ্ছে বলে আমি আজকে ভারতীয় হিসেবে গর্বিত। আমার মনে হয় প্যানেলে যারা রয়েছেন প্রত্যেকে গর্বিত, এবিপি আনন্দের সব দর্শক পর্যন্ত গর্বিত। 140 কোটি ভারতের ক্ষমতা তারা দেখেছে। একদম আপনার এই বক্তব্যের সঙ্গে 140 কোটি ভারতবাসী একমত হবেন, এ নিয়ে কোনো দ্বিধা নেই যে একদম ভারতীয় সেনার প্রতি আমরা অত্যন্ত গর্বিত। গতকাল আমরা যখন এই একের পর এক পাকিস্তানের এই হানার চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে ভারত, আমি বলছি কালকে আপনি খোঁজ নেবেন যে বিনিদ্র রজনী কত কোটি মানুষ কালকে জেগেছেন এইটা দেখার জন্য। এটা ভারতের গর্বের দিন।
পর্যন্ত জেগেছিল। একদম, এটা ভারতের গর্বের দিন, শৌর্যের দিন, বীরত্বের দিন, পাকিস্তানকে বুঝিয়ে দেওয়ার দিন যে ভুল লোকের সঙ্গে তুমি পাঙ্গা নিতে এসেছো। আমি কর্নেল সরকারের কাছে আসবো একটা আশঙ্কার জায়গা থেকে। গতকাল যেরকম রাতের অন্ধকারে হামলার চেষ্টা পাকিস্তানের তরফে হয়েছে, কর্নেল সরকার সেরকম কোনো আশঙ্কা কি আজকেও রয়েছে? তার কারণ সাংবাদিক বৈঠকে বলা হলো যে 300 থেকে 400টা ড্রোন দিয়ে গতকাল হামলার চেষ্টা হয়েছে, উদ্দেশ্য ছিল ইন্টেলিজেন্সের তথ্য জোগাড় করা। এরকম কোনো আশঙ্কা কি আপনি করছেন? নিশ্চয়ই আছে, কারণ পাকিস্তানকে তো লুজলি নেওয়া যায় না, তারা করবেই, তারা সিভিলিয়ানকে টার্গেট করে করবে এবং আমাদের কিছু মিলিটারি ইনস্টলেশনও হয়তো টার্গেট করবে, সেটা কিন্তু ওদের আছে এবং তারা করতে বাধ্য। যে কারণ ওরা নিজেদের আর্মির কাছে ফেস সেভিং করাটা সবচেয়ে বড় জিনিস। ওদের আর্মির কাছে ও যদি ডাউন হয়ে যায় সে শেষ, কারণ দেশটা চালায় তারাই, আসিম মুনিরই দেশটা চালায়, তো টেররিস্ট অর্গানাইজেশনও সে চালায়। তো তার কাছে এই জিনিসটাই হচ্ছে প্রাইম ইম্পর্টেন্স, যে আমি কিভাবে ইন্ডিয়াকে স্ট্রাইক করলাম, কিভাবে আমি দেখালাম, কিন্তু তার যে প্রত্যুত্তরটা পাবে এই স্ট্রাইকের জন্যে, তার কিন্তু অ্যাডভেঞ্চারের শেষ হবে না। সেই মিস অ্যাডভেঞ্চারটা একদম মানে ওকে হয়তো ধুলিসাতি করে দেবে, তখন সে কাঁদতে কাঁদতে যাবে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যে আমাকে এই করছে, ওকে এই করছে। সেই জন্য তো ঢাল বানাচ্ছে, বাচ্চাদের ঢাল বানাচ্ছে, প্লেনকে ঢাল বানাচ্ছে, যে তুমি মেরে ওকে ফেলে দাও প্লেনটাকে। আমি তখন সবাইকে বলবো দেখুন ওরা আমার ডাইরেক্ট সিভিলিয়ানদেরকে মেরে দিয়েছে। দ্রুত রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আজকে এই মুহূর্তে মানে আমেরিকায় সকাল হচ্ছে, FATF এর মিটিং আছে, IMF এর মিটিং আছে, কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। অজয় বাঙ্গা এসে জানিয়ে গেছেন, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ এসে জানিয়ে গেছেন ইন্ডাস ভ্যালি ট্রিটি নিয়ে তাদের কিচ্ছু মাথা ব্যথা নেই, ওয়ার্ল্ড ব্যাংকের এটা পাকিস্তান এবং ইন্ডিয়ার ব্যাপার। আর দুটো কথা বলবো, যে প্রত্যাঘাত চরম, চূড়ান্ত এবং এককালীন হওয়া দরকার। বারবার করে এই জিনিস করে যাবে আর আমরা ছেড়ে দিয়ে যাব, এটা হওয়া দরকার নাই। সুতরাং যদি ডিএসকালেট করতে হয়, ডিএসকালেট যদি করতে হয় তাদেরকেই করতে হবে, তাদেরকেই ধরে আসতে হবে। না আমি বলছি কেয়াদি, এই যে শাহবাজ শরীফকে পরামর্শ দিচ্ছে নওয়াজ শরীফ, আদৌ সেই পরামর্শ কানে তুলবেন তো পাকিস্তানের প্রধানমন্ত্রী? জানি না, আমার কি তুলবেন কি তুলবেন না কিনা জানি না, কিন্তু রবীন্দ্রনাথ স্যারের কথা থেকে আমি একটা কথা বলি, শ্যাকরা ঠুকটাক কামারের এক ঘা। এবার অ্যালোপ্যাথি ওষুধ বলুন, স্টেরয়েড বলুন, যেটাই বলুন করার দরকার হয়েছে, এবং অপারেশন করে যে গ্যাংগ্রিনটা হয়েছে সেই গ্যাংগ্রিনটা বাদ দিয়ে দেওয়া দরকার। সিঁদুর দান হয়ে গেছে, এরপরে আমরা জানি যে সন্তান প্রসব হবে, বিবাহ হয়ে গিয়ে সন্তান প্রসব হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করি। প্রযুক্তির ব্যবহারে ভারতবর্ষ এগিয়ে আছে। হ্যাঁ অবশ্যই, প্রযুক্তির ব্যবহার করে অবশ্যই আমাদের কাছে পাকিস্তান এবং সাইবার অ্যাটাকের ক্ষেত্রে তাদেরকে আটকানো বলুন, প্রযুক্তির ব্যবহার করে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে এবং সফলতা হবে মিনিমাম মানুষের। এরপরে গোটা ফিল্মটা বাকি আছে, পাকিস্তানকে বলে রাখা দরকার যে খালি ট্রেলার দেখছেন আপনারা। কর্নেল সরকার কিছু বলতে চাইছেন? কর্নেল সরকার, আমরা যে এইটাই করব যে পাকিস্তান যদি ভাবে আমরা এতেই শেষ নয়, ওরা যা খুশি করুক, কিন্তু আমরা যেদিনকে আমাদের স্টেপটা নেব, দ্যাট উইল বি এ ফাইনাল স্টেপ, অন্তিম পাগ। ওই দিনই কিন্তু আমি একদম অস্তিত্ব থাকবে না তোমার, এটা তুমি ভুলে যাচ্ছ আর তুমি চান্স নিচ্ছ তোমার দেশবাসীর কাছে এটা প্রমাণ করার জন্য দ্যাট আই এম সুপিরিয়র। ইউ আর নট সুপিরিয়র, দেয়ার আর লট অফ পিপল হু আর ওয়েটিং ফর ইয়োর ব্লাড অ্যান্ড ইন্ডিয়া ইজ ওয়ান অফ দেম, আই এম ভেরি শিওর অফ ইট। এবং একটা বিষয় আমি এইখানে দেখুন, একের পর এক কিন্তু বার্তা বিভিন্ন দেশ থেকে দেওয়া হয়েছে। গতকাল আপনাদের আমরা বলেছিলাম যে আমেরিকার তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে যে দ্রুত সন্ত্রাসবাদ থেকে যাবতীয় সম্পর্ক পাকিস্তানকে ছিন্ন করতে হবে। এখন এরপর কোন দিকে পাকিস্তান যাবে এবং ভারত কিভাবে আরেকটা কড়া জবাব পাকিস্তানের উদ্দেশ্যে দেবে, অবশ্যই সেদিকে নজর থাকবে।